নমস্কার, খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। স্বাধীনতা নির্বাচনে দপ্তর গঠন করতে হবে রাজ্যকে, নবান্নকে চিঠি কমিশনের। এদিকে নিউ টাউনে গেস্ট হাউসে দিনাজপুরের মহিলার এক রহস্যজনক মৃত্যু, পরকীয়ার জেরে খুন। ভাষা সন্ত্রাস পরিচয় মুছে দেওয়ায় ষড়যন্ত্র, অসমকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিজিটাল ডোম, অভিনব কায়দায় আকাশ চেনাবে বিড়লা মিউজিয়াম। আমাদের পাড়া আমাদের সমাধান, ২১-এর পরে তিনি নয়া প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, খরচ প্রায় ৮,০০০ কোটি টাকা। জঙ্গলের পথে দার্জিলিং থেকে নেপাল অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার ক্যামেরুনের ৩ ফুটবলারকে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দিতে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR পশ্চিমবঙ্গেও চালু করার তোড়জোড় শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। সোমবার এই ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘন্টার মধ্যে এই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তর নিয়ে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র হিসেবে ঘোষণা করতে হবে, দিতে হবে প্রশাসনিক এবং আর্থিক স্বাধীনতা। এই নিয়ে গত ১৭ জুলাই নবান্নের মুখ্য সচিব মনোজ পন্নকে মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার চিঠি লিখে পাঠান। নবান্ন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে, চিঠিতে উল্লেখ করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের হাতে নিজস্ব আর্থিক ক্ষমতা নেই। তারা রাজ্যের অর্থ দপ্তর থেকে প্রাপ্ত সামান্য স্থায়ী অগ্রিমের ওপর নির্ভর করে কাজ চালাতে বাধ্য হচ্ছেন। এই দপ্তরে রাজ্যের স্বরাষ্ট্র এবং পরবর্ত বিষয়কে অর্থাৎ নির্বাচন দপ্তরের অধীনস্থ শাখা হিসেবে দেখানো হয়েছে, যেখানে ওই দপ্তরের নেতৃত্বে রয়েছেন প্রধান সচিব অর্থাৎ পদমর্যাদার একটি আধিকারিক। অথচ এখানে জানা গিয়েছে যে CEO নিজেই অতিরিক্ত মুখ্য সচিব অর্থাৎ SCS পদমর্যাদার আধিকারিক। কমিশনের মতে এই সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে CEOর স্বাধীনতা পরিপন্থী। উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে মনোজ কুমার আগরওয়াল অর্থাৎ IAS এর নিয়োগের পর থেকে এই বিষয়টি গুরুত্ব পেতে শুরু করে। পরে ৩ এপ্রিল একটি সংশোধনী বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে রাজ্যের স্বরাষ্ট্র এবং পরবর্তী বিষয়ক নির্বাচন দপ্তরে অতিরিক্ত মুখ্য সচিব হিসেবেও নিযুক্ত করা হয়। তবে নির্বাচন কমিশন জানিয়ে দেন, এই দ্বৈত ভূমিকা CEOর স্বাধীনতা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে স্পষ্ট অসঙ্গতি তৈরি করেছে। নির্বাচন কমিশনের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাধীন নির্বাচন দপ্তর গঠন করা হবে, যা অন্য কোনো দপ্তরের সঙ্গে যুক্ত থাকবে না এবং যার নিজস্ব বাজেট থাকবে। গেস্ট হাউস থেকে উদ্ধার করা হলো এক মহিলার দেহ। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় মহিলার এক পুরুষ সঙ্গীকে আটক করেছিলেন পুলিশ। নিউ টাউনের ঘটনায় ধৃত ব্যক্তির সঙ্গে গেস্ট হাউসে উঠেছিলেন মহিলা। ধৃতের নাম ইতিকা মণ্ডল। তদন্তে নেমে পুলিশের অনুমান, ইতিকাকে তার পুরুষ সঙ্গী খুন করে থাকতে পারেন বলে জানা গেছে। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিশ্বজিৎ এবং ইতিকার স্বামী স্ত্রীর পরিচয়ে গেস্ট হাউসে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। তবে তারা স্বামী স্ত্রী নন বলেই জানা গেছে। ফলে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে। আপাতত বিশ্বজিৎকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ। বিধাননগর কমিশনারেটের সূত্রে খবর, উত্তর দিনাজপুরের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল এবং ইতিকা দুজনে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে নিউ টাউনের এই গেস্ট হাউসে ওঠেন। তবে সেখানে তারা কি নথি জমা দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার রাতেই তারা গেস্ট হাউসে ঘর ভাড়া নেন। তারপর মঙ্গলবার সকালে বিশ্বজিৎ তার এক পরিচিতিকে ফোন করে বলেন ইতিকাকে খুন করা হয়েছে। সেই কথা শুনে ওই ব্যক্তি নিউ টাউনে থানায় খবর দেন। পুলিশ গেস্ট হাউসে গিয়ে ইতিকার দেহ উদ্ধার করেন। বিশ্বজিৎ মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিশ্বজিৎকে দফায় দফায় জিজ্ঞাসা করতে শুরু করা হয় এবং তদন্ত করা হয়। তার সঙ্গে মৃত ইতিকার সম্পর্কে কি জানে তাও জানার চেষ্টা করছেন পুলিশ।
বাংলা নিয়ে অসমে হস্তক্ষেপকে অনৈতিক এবং অসাংবিধানিক বলে দাবি করেছেন, কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, অসমে কোকড়ঝাড় ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে উত্তরবঙ্গের একটি দম্পতির উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাদের বাংলাদেশি সন্দেহে নথিপত্র দাবি করা হয়েছে। পাশাপাশি হরিয়ানায় গুরুগ্রাম থেকেও বাংলার একাধিক জেলা প্রশাসনকে নাগরিকদের নাম যাচাই করার জন্য নির্দেশ এসেছেন কেন্দ্রের মদতে। এই ঘটনায় কেন্দ্র করে ভাষা সন্ত্রাস এবং পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র এক অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এটি কি বাংলাকে দখল করার এক নতুন চাল? নিজেদের রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানিয়ে রেখেছেন, আমাদের রাজ্যে হস্তক্ষেপ করছেন, এটি কি যুক্তরাষ্ট্রের কাঠামোর বিরুদ্ধে নয়? তিনি আরো বলেছেন, আমি স্পষ্ট করে দিতে চাই, বাংলা কারোর দয়া বা অনুগ্রহে চলে না। বাংলা নিজেদের একটি মর্যাদা এবং অধিকার বুঝে নিতে জানে। যারা বাংলায় এসে কাজ করে তাদের আমরা সম্মান দিই। তাহলে আমাদের রাজ্যের মানুষ যদি অন্য রাজ্যে গিয়ে কাজ করেন, তবে তাদের ওপর নজরদারি কেন দেবেন না? এটি বাংলার অপমান, এটি ভারতবর্ষের বহুত্ববাদী ঐতিহাসিক অপমান। 19 এবং 25 জুলাই তারিখে অসম থেকে পাঠানো ওই চিঠিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি ডাবল ইঞ্জিনের সরকার বলবো, আগে নিজেদের চরকায় তেল দিন। আপনারা কালীর মন্দির ভাঙছেন, নিরীহ মানুষকে বন্দী করে রাখছেন, দেশকে বিভক্ত করছেন ভাষা, ধর্ম আর জাতির নামে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশ জুড়ে পরিকল্পিতভাবে বাংলা ভাষীদের সন্দেহ চোখে রাখা হচ্ছে। ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ডোম তৈরি করা হচ্ছেন বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে। এর মধ্যে আকাশ চিনাবে দর্শক পড়ুয়া। নাগপুরের পর কলকাতায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশের দ্বিতীয় কোনো একটি স্থায়ী ডিজিটাল ডোম তৈরি করা হচ্ছে। এর ফলে দর্শক থেকে পড়ুয়ারা সহজেই আকাশ চিনতে সক্ষম হবেন। কম খরচে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের ডোম তৈরিতে বৈজ্ঞানিক প্রযুক্তির উন্নয়নের নতুন পালক জুড়বে, যা নিয়ে উচ্ছ্বসিত বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের কর্মী থেকে আধিকারিকরা। এটি বিশেষ ধরনের জায়গা যেখানে বড় এবং গম্বুজাকৃতির একটি স্ক্রিনে ডিজিটাল প্রজেকশন ব্যবহার করা হয়। দর্শকরা যাতে একেবারে কল্পনার জগতে ডুব দিতে পারেন তা দেখা হয়। ইন্টারেক্টিভ সেশন থাকে সেখানে। এই ডিজিটাল ড্রোমগুলি সাধারণত শিক্ষামূলক এবং বিনোদনমূলক এবং বৈজ্ঞানিক উদ্দেশ্যেও ব্যবহার করা হয়, যেমন মহাকাশ বিজ্ঞান, পরিবেশ সংক্রান্ত এবং শিল্প কারখানায় পরিদর্শনের জন্য। কোথায় দেখা মিলবে এই ডিজিটাল ডোমের? বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ডিরেক্টর অর্ণব চট্টোপাধ্যায় বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ডিজিটাল ডোম খুব শীঘ্রই দর্শকের সামনে আনা হবে। বিআইটিএম এর ফিজিক্স সেকশনের ভেতরে এই ডোম ইনস্টল করা হবে বলে জানা গেছে। তুলনামূলক ছোট হলেও কমপক্ষে 22 থেকে 25 জন যাতে একসঙ্গে বসে ডিজিটাল আকাশ দেখতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। তবে কলকাতাতে বিড়লা তারামণ্ডল কিংবা সায়েন্স সিটিতে এই ধরনের ডিজিটাল ডোম আছে, তাহলে কেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে আবারও এই ডোম তৈরি করা হবে? মিউজিয়ামের আধিকারিকদের দাবি, এই দুই সংস্থা ডিজিটাল ডোম দর্শনে যান, আকাশ দেখেন, সবই ঠিক আছে, কিন্তু সেখানে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হয়নি, অনেকটাই বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল। তেমনই ইন্টারেক্ট সেকশনের বিষয়টি যেভাবে থাকে না, সেটি হচ্ছে আমাদের এই নতুন প্রযুক্তি পুরোপুরিভাবে দেশি শিক্ষার ওপর নির্ভর করে চলছে। দুয়ারে সরকারের পরে এবার আমাদের পাড়া আমাদের সমাধান। 21শে জুলাই সমাবেশ থেকে নয়া আন্দোলনের ঘোষণার পরের দিনই মঙ্গলবার নবান্নে নয়া সরকারি প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রে 1.75 লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার এখনো পর্যন্ত 93টিরও বেশি জনমুখী প্রকল্প চালিয়ে যাচ্ছে। এই বার্তা দিয়ে এই দিন এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই দিন বলেন, কেন্দ্রে বারবার আত্মনির্ভরতার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে রাজ্যকেই সব কিছু করতে হচ্ছে। আমরা কোনো কিছুই পিছিয়ে নই। এবার আমরা পথে নামবো মানুষের ছোট ছোট সমস্যার সমাধানের জন্য। নতুন এই কর্মসূচির নামে আমাদের পাড়া আমাদের সমাধান রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায় অনেকের সময় দেখা যায় যে একটি জলের কল বসানো বা একটি বৈদ্যুতিক খুঁটি বসানো দরকার, এরকম ছোট ছোট সমস্যা থেকে যায়। এই প্রকল্পে এই সমস্যাগুলির লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এই কর্মসূচির আয়তে রাজ্যের প্রায় 80,000 বুথ এলাকায় মাঠে নামবে বলে জানা গেছে। 3টি বুথ মিলিয়ে একটি ইউনিট গঠন করা হবে। প্রতি ইউনিটে একদিন করে অবস্থান করবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দপ্তরে প্রতিনিধিরা থাকবেন এই শিবিরে। স্থায়ীভাবে বসার জায়গা তৈরি করা হবে, যেখানে স্থায়ী মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন। প্রতিটি বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা, অর্থাৎ মোট খরচ 8,000 কোটি টাকারও বেশি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই প্রকল্প শুরু হবে আগামী 2 আগস্ট থেকে। প্রায় 2 মাস ধরে চলবে এই প্রকল্প। এসএসবি অভিযানের গ্রেপ্তার ক্যামেরুনের 3 ফুটবলার। অভিযোগ, লুকিয়ে জঙ্গলের রাস্তা ধেয়ে ভারত থেকে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে অভিযান চালিয়ে তাদের এই প্রকল্প ভেস্তে দিল এসএসবি। রবিবার রাতে এসএসবি ওই 3 বিদেশিকে আটক করেছেন। পরে তাদের পানিঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার করে ধৃতদের মঙ্গলবার মিরিক মহকুমা আদালতে তোলা হয়। ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ঢুকে থাকলেও তাদের প্রত্যেকেরই ভিসার মেয়াদ আগেই ফুরিয়ে গিয়েছে বলে অভিযোগ। এসএসবি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি দার্জিলিং জেলার লোহাগড় মঞ্জা এলাকা থেকে ক্যামেরুনের 3 ফুটবলারকে পাকড়াও করেছেন। পানিঘাটা লোহাগড় জঙ্গল পেরিয়ে মেচি নদীর ওপারে রয়েছে নেপাল। সোমবার এসএসবি 8 নম্বর ব্যাটালিয়নের লোহাগড় আউটপোস্টের জওয়ানরা আটক করে ধরেছেন ওই 3 জনকে। যে দালালের হাত ধরে ওই 3 জন পথ চিনিয়ে নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল সে অবশ্য পলাতক। পুলিশ জানিয়েছেন ধৃতরা হলো টিজল ইভান, সায়েমোহ ক্লদ ইদ্রিস এবং বনহা নিয়াম স্লোভেন। পানিঘাটা থানার ওসি এনামুল হক বলেন, কিভাবে কাদের মদতে তারা ওই পথ দিয়ে নেপালে যাচ্ছে সবকিছুই খতিয়ে দেখা হবে। দীর্ঘদিন আগে 3 জনেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।